আমরা এই অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে আমরা বীরের বেশে দেশের মাটিতে ফিরিয়ে দেব। অত্যন্ত আনন্দিত এবং গর্বিত প্রথমেই বলেছি। এবং বঙ্গবন্ধুর কন্যা তিনি একজন সাহসী নেত্রী। তিনি দৃঢ়তার সাথে যে কথাগুলো বলেছেন, বিভিন্ন প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন, বিশেষ করে নির্বাচন নিয়ে কথা বলেছেন, বিভিন্ন প্রসঙ্গে কথা নিয়েছেন, আগামী দিনের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন, সার্বিক দিক তিনি তুলে ধরেছেন। বিশেষ করে নির্বাচনের বিষয়ে তিনি অত্যন্ত স্পষ্টভাবে আমরা আলাদা করে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা না হলেও মূল কি পয়েন্ট গুলো নিয়ে আমরা আলাদা করে আলাপ করব। আমি মূলত জানতে চাইছি যে এটা আসলে কি বার্তা দিচ্ছে। আওয়ামী লীগ যে বাংলাদেশের মিডিয়ায় নিষিদ্ধ, বাংলাদেশের অবৈধ সরকারের কথা আপনি বলছেন, অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে কার্যক্রম। এই জায়গায় এই মুহূর্তে আওয়ামী লীগ কি বার্তা দিতে চাইছে বাংলাদেশের এই সরকারকে এবং বিশ্ববাসীকে? জননেত্রী শেখ হাসিনার এই গতকালের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে যেভাবে যে দীর্ঘ 15 বছর ধরে 15 মাস ধরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, যে অপশাসন দুঃশাসন চলছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল তার সাক্ষাৎকারের মধ্যে দিয়ে। দীর্ঘদিন যে বাংলাদেশের সকল মিডিয়াতে আমাদের বক্তব্য, আমাদের সংবাদ কোন মিডিয়াতে আসে না, এই পর্যন্ত আসে না। সেখানে সংবাদপত্রের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতাকে ব্যাপকভাবে খর্ব করা হয়েছে, যেটা গতকাল এই নেত্রীর সাক্ষাৎকারের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। এবং যেভাবে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সকল বিষয়ে কালকে এই আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি যে সাহসী সাক্ষাৎকার দিয়েছেন, তার মধ্য দিয়ে আগামী দিনে যে আওয়ামী লীগ যে একটা ঐতিহ্যবাহী সংগঠন, আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা যে একজন সাহসী নেতা, তিনি যে একজন বিশ্বের তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা, আন্তর্জাতিক মানের নেতা, তিনি সেটা প্রমাণ করেছেন। সেটা গতকালকের সাক্ষাৎকারের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন। এবং এই আজকে যারা এই দেশকে অন্ধকারে নিয়ে যেতে চেয়েছিল, জননেত্রী শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে যারা অন্ধকারে নিয়ে যাওয়ার পায়তারা করছে, আজকে তাদের যে মুখোশ উন্মোচন হয়েছে বিশ্ববাসীর কাছে, সেটা গতকালের সাক্ষাৎকারের মধ্যে দিয়ে সেটা স্পষ্ট হয়ে গেছে। তাদের সেই যে বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল, যে বাংলাদেশ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, সেই বাংলাদেশ আজকে এই অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের আঘাতে সেই বাংলাদেশ আজকে নীরবে নিভৃতে কাঁদছে। আজকে সেই কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এইটা হচ্ছে বাস্তবতা। এবং গণতন্ত্র, নেত্রী গণতন্ত্রের বিষয়ে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ব্যাপারে, সাংবিধানিক শাসন ব্যবস্থার ব্যাপারে যে বার্তা দিয়েছেন, সেটা মাইল ফলক হয়ে থাকবে। এবং আগামী দিনে সেই আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই ধরনের দুর্যোগ আওয়ামী লীগ বহুবার মোকাবেলা করেছে এবং এইটাও মোকাবেলা করবে। গতকালের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মী এবং দেশপ্রেমিক জনতা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছে। এবং আমাদের সকলের প্রতিজ্ঞা, আমরা এই অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে আমরা বীরের বেশে দেশের মাটিতে ফিরিয়ে দেব। এবং আমাদের এই বর্তমান যে সংগ্রাম চলছে, সেই গতকালকে সেই নেত্রীর সেই সাহসী
সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমাদের সেই আন্দোলন আরো ত্বরান্বিত হবে, আরো বেগবান হবে। এবং আওয়ামী লীগ আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে যারা যারা অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, তারা কিন্তু তাদের প্রাণের সঞ্চার হয়েছে, তারা অনেক অনুপ্রাণিত হয়েছে। তাদের এটাই হলো বার্তা। এবং আগামী দিনে গণতন্ত্রকে যে তারা যে রুদ্ধ করে রেখেছে সেটা রুদ্ধ করার পথ আন্তর্জাতিক মহলের কাছে এভাবে তুলে ধরা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলার মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা ফিরে যাবই। ধন্যবাদ। এই যে মিডিয়ায় উপস্থিতি দীর্ঘ 15 মাস পরে, এবং এভাবে আসতে এত সময় লাগলো কেন? এবং এটি কি আওয়ামী লীগকে একটা আলাদা স্পেস দিবে বাংলাদেশের রাজনীতিতে এবং বিশ্বে? এটা আপনি জানেন, আপনি তো বিভিন্ন সময় প্রথম থেকেই 5ই আগস্টের পর থেকেই আপনি এই বিভিন্ন গণমাধ্যম, আপনি একজন ইউটিউবার হিসাবে আপনি অনেক কন্টেন্ট তৈরি করেছেন। সেখানে আপনার কথার মধ্যে দিয়ে অনেক স্পষ্ট, আপনার মতো এরকম অনেকেই করেছে, অনেক কন্টেন্ট তৈরি করেছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এবং 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনারা শত শত কন্টেন্ট করেছেন, তার মধ্য দিয়ে দেশের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। এবং সেই কেন স্পেস পায়নি, কেন এই পরিস্থিতি হয়েছে, সেটা অনেক আমার চেয়ে অনেক ভালোভাবে আপনারা অবহিত আছেন। সেই কারণে আজকে বলতে চাই যে গতকালকে দিনটি অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে জাতির কাছে, দেশের কাছে। এবং এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে তিনি যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন, তার মধ্যে অনেক কিছু বেরিয়ে এসেছে। তিনি ক্ষমতার যে লোভ করেন না, সেটা প্রমাণিত হয়েছে। তিনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, ক্ষমতাকে ভালোবাসেন, সেটা প্রমাণিত হয়েছে তার কথার মধ্যে দিয়ে। এছাড়া অনেক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে যে দৃঢ়তার সাথে কথা বলেছেন, সেটা গতকাল তার সাহসী সেই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে। দেশের সাথে, জাতির সাথে, দলের সাথে তিনি সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত আছেন। জি, তিনি আগামী সম্ভাব্য একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। কিন্তু শেখ হাসিনা, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের দলের নেতা কর্মীকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। এই বর্জনে কি কাজ হবে? যে বর্জনের ঘোষণা দিয়ে একটা যেনতেন ভাবে যদি একটা নির্বাচন করে ফেলে, তাহলে এক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? দেখুন, আপনি এর আগে 15 ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন দেখেছিলেন। সেই নির্বাচন কিন্তু 15 দিনও টিকে না। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এখানে এটা আমার কথা নয়, যতগুলো জরিপ হয়েছে, আন্তর্জাতিক জরিপ, বিশেষ করে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন ইউটিউব জরিপ, অনলাইন জরিপ, অনেক আন্তর্জাতিক সংস্থা যে জরিপ করেছে, আপনারা দেখেছেন নিচে 52%, উপরে অ্যাবাভ 60% উপরে জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, অত্যন্ত জনপ্রিয় দল। এবং জননেত্রী শেখ হাসিনা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় নেতা। সেখানে আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন করা খুবই কঠিন। সেই নির্বাচন অবশ্যই জনগণ বয়কট করবে। লক্ষ লক্ষ ভোটার সেই নির্বাচনে ভোট দিতে যাবেন। আজকে স্লোগান উঠেছে সারা দেশে, একটাই সেই স্লোগান, একই কণ্ঠে, সেই জনতার কণ্ঠে স্লোগান হচ্ছে নো হাসিনা নো ইলেকশন, ইয়েস হাসিনা ইয়েস ইলেকশন। ইতিপূর্বে আপনি দেখেছেন যে 111-এ যে প্রথম -1 ফর্মুলা আছে, তারপর -2 ফর্মুলা। জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করে নির্বাচন করার যে পায়তারা করা হয়েছিল, সেখানে আমাদের 72টি সাংগঠনিক ডিস্ট্রিক্ট
একসাথে বর্ধিত সবাই বলেছিল যে নো ইলেকশন, নো ডায়ালগ উইদাউট শেখ হাসিনা। এবং সেই দিন ঐক্যবদ্ধভাবে দল রাজপথে নেমেছিল এবং সেই দিন সে আন্দোলনে আমরা বিজয়ী হয়েছিলাম, এবং নির্বাচনও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলাম। আজকে আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলো, তারা বারবারই বলেছে যে বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণ নির্বাচন তারা দেখতে চায়। সেই প্রক্রিয়া যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই আমরা বিজয়ী হব জনতার ভোটে। কিন্তু আপনারা জানেন যে এখন গভীর যে লন্ডনে যে গভীর ষড়যন্ত্র হয়েছে, লন্ডন ষড়যন্ত্র অনুযায়ী তারা সেই লন্ডন ষড়যন্ত্র করা হয়েছে, সেখানে আওয়ামী লীগকে মাইনাস করে যে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তারা যে নির্বাচন করার পায়তারা করছে, সেই নির্বাচন জনগণ রুখে দিবে, সেই নির্বাচন জনগণ বয়কট করবে। এই আমি আবারও বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না এবং জনগণ সেই নির্বাচন হতে দিবে না। ধন্যবাদ। হ্যাঁ, এটি বাস্তবতা যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কমপক্ষে 50% উপরে যদি আমরা ধরি, তাহলে অর্ধেক মানুষকে বাদ দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন রয়টার্সের সাক্ষাৎকারে, যে তিনি নেতৃত্ব প্রসঙ্গে বলেছেন যে আমার পরিবারকে নেতৃত্ব দিতে হবে এমন কোনো কথা নেই। এই কথাটাকে, এই বক্তব্যটাকে বাংলাদেশের কোন কোন গণমাধ্যমকে দেখছি যে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। নেতৃত্বের প্রশ্নে কি তিনি বা তার পরিবার থাকবেন নাকি অন্য কিছু হবে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, উনি কিন্তু কখনোই নেতৃত্ব চান। উনি সবসময়, আপনি 1981 সালে ঐক্যের প্রতীক হিসাবে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে নিয়ে আসা হয়েছিল। তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন 4 বার। তিনি আওয়ামী লীগের সভাপতি দীর্ঘদিন ধরে। আমরা মনে করি তিনি বঙ্গবন্ধুর কন্যা। এই তার যে পদবি, এর চেয়ে বঙ্গবন্ধুর কন্যা, আর এটা অনেক বড়। এইটা আজকে তিনি যে সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, তিনি দেশপ্রেমের, তার মধ্যে যে দেশপ্রেম আছে সেটা প্রমাণিত হয়েছে। তিনি উদারতা এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু তিনি যে কথা বলেছেন, এই কথা তো দেশের মানুষ তো এই কথা ওনাকে মাইনাস করে এই কথা কখনোই চিন্তা করেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে তিনি অপরিহার্য, আওয়ামী লীগের রাজনীতিতে তিনি অপরিহার্য। এবং আমি একটা কথা বলতে চাই, এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ। আজকে আপনি দেখুন, আজকে গ্রামে গঞ্জে, আপনি শহর বন্দরে যেখানে যাবেন, আপনি যদি 10টা লোক এক জায়গায় বসা থাকে, এখানে 6-7 জনই বলে যে আগেই ভালো ছিলাম। আজকে এটা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। নেত্রী তিনি অত্যন্ত সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, স্পষ্টভাবে তিনি পরিবারতন্ত্রের ব্যাপারে বলেছেন, ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা সেটার বিষয়ে বলেছেন, স্পষ্টভাবে বলেছেন। কিন্তু তিনি চান না, তিনি ক্ষমতার লোভী না, তিনি দেশকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। এটা বঙ্গবন্ধু এই দেশের মানুষকে ভালোবেসে তিনি তার জীবন বিলিয়ে দিয়ে গেছেন। নেত্রীও, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, হৃদয় দিয়ে এই বাংলার মানুষকে ভালোবাসেন। আজকে আপনার রিক্সাওয়ালা, শ্রমিক, ভ্যান চালক, যে আজকে চা বিক্রেতা, যেখানে যাবেন সবাই ওই নেত্রীর কথাই বলবে। তিনি আমাদের প্রাণের মানুষ, তিনি আমাদের প্রাণের নেতা। তিনি অসহায় মানুষের পাশে যেভাবে তিনি দাঁড়িয়েছেন, আজকে সেটা তার অভাবটা অনুভব করছে। আপনি দেখেন, বিশ্ব ব্যাংক তার সর্বশেষ যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আপনি দেখেন, সেখানে বিশ্ব ব্যাংকের রিপোর্টে ছিল যে দারিদ্র সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, দারিদ্রের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। সেখানে আপনি দেখেন, সেই আজকে দারিদ্রের সীমা 30% বেশি দারিদ্রের হার, এবং জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে সেটা ছিল 18% নিচে, এবং চরম দারিদ্রের হার ছিল 5% নিচে। সেটা আজকে সেটা আছে 10% উপরে, আর দারিদ্রের হার সেটা 30% উপরে। এই হচ্ছে দেশের প্রকৃত চিত্র, এখান থেকেই আপনি পাবেন। সুতরাং আজকে ওনার এই উদারতাকে যারা দুর্বলতা ভাবছে,
ওরা প্রকাশ্যকে বাস করছে। ওরা ওরা বঙ্গবন্ধু ঐতিহ্যবাহী সেই ধানমন্ডি 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তারা ভেবেছিল যে ওই বাড়ি ঘুরিয়ে দিলেই বঙ্গবন্ধুর আদর্শ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তারা প্রকাশ্যকে বাস করছে। তারা তাদের সেই একদল উচ্ছৃঙ্খল সন্তান তাদের মায়ের পেটে লাথি মেরেছে। যে মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম হয়, সেই 32 নম্বর বাড়িটি হচ্ছে শিশু গৃহ। যে 1971 সালে 26শে মার্চ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সেই 32 নম্বর ধানমন্ডি বাড়ি থেকে। সেই শিশু, সেই দিনের শিশু বাংলাদেশ আজকে যার বয়স 54 বছর বয়স, আজকে সেই 54 বছরের বাংলাদেশকে যারা ব্যর্থ করে দিতে চায়, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে দিতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে যারা নস্যাৎ করে দিতে চায়, যারা আমাদের ইতিহাস ঐতিহ্যের উপরে চরমভাবে আঘাত আনছে, সেই শক্তি ব্যক্তির, সেই অশুভ শক্তি নেত্রীর এই যে বক্তৃতা, যে প্রেস্টিজিয়াস গণমাধ্যম গুলোতে যে সাক্ষাৎকে দিয়েছেন, সেটাকে তারা বিকৃত ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু সেটা জনগণ সেটা বুঝে, ভালো করে বুঝে। তারা যে বিকৃত মন মানসিকতার অধিকারী, তারা যে সংকীর্ণ মন মানসিকতার অধিকারী, সেটা স্পষ্ট হয়ে গেছে, জাতির কাছে সেটা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের সাথে জাতির সাথে তিনি সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছেন। সংবিধান অনুযায়ী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো, কিন্তু তিনি দেশের বৃহত্তর স্বার্থে, আপনি দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু সংবিধান অনুযায়ী কিন্তু তিনি প্রধানমন্ত্রী, তিনি সেখানেও কিন্তু অনেক উদারতা এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন, দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। সুতরাং আজকে প্রমাণিত হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা এই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। এবং আমি আবারও বলছি, দৃঢ়তার সাথে বলছি, আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলরদের একজনও খুঁজে পাওয়া যায় যে তারা একজনও নেত্রী শেখ হাসিনাকে চায় না, একটা লোক খুঁজে পাবেন না। এবং সবাই নেতৃত্ব এক এবং অভিন্ন। শেখ হাসিনা এই জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগের তিনি অপরিহার্য। এবং আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে তিনি অপরিহার্য। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, এবং তিনি, তার হাতে এই বাংলাদেশ নিরাপদ। কবিতায় লিখে গেছেন, যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আজকে শেখ হাসিনা ক্ষমতা নেই, আজকে সেই বাংলাদেশ পথ হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ। জি, আমি একটু যুক্ত করতে চাই যে এই প্রসঙ্গটা, বিশেষ করে নেতৃত্ব প্রসঙ্গটা তিনি হয়তো এইভাবেও বলেছেন। আমি এটা নিয়ে একটা আলাদা কন্টেন্ট করেছিলাম যে আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এতক্ষণ, যে বাংলাদেশ দারিদ্র, বাংলাদেশ বিনিয়োগ নাই, বাংলাদেশ দুর্ভিক্ষের পর্যায়ে নেমে গেছে, এই অবস্থা থেকে উত্তরণের একক দায়িত্ব একটা কোনো নেতৃত্ব নয়, কিংবা একটা কোনো পরিবারের হাতে নয়, বাংলাদেশের আপামর জনসাধারণের এই দায়িত্ব। হয়তো তিনি এমন অর্থেই বলেছেন, আমার কাছে এটি মনে হয়েছে খানিকটা আর কি, তাই কি না? এটা উনি একদম, উনি যেটা বলেছেন কিন্তু খোলামেলায় সবকিছু বলেছেন, যত সারা বিশ্ববাসী দেখেছে। সেখানে কোনো কৃত্রিমতা নেই। তিনি তার উদারতা, আন্তরিকতা এবং সরলতা দিয়ে তিনি কথা বলে থাকেন সবসময়। সেখানে আমি আবারও বলছি, আর যে সাহসিকতা এবং তার যে স্যাক্রিফাইস টেন্ডেন্সি, এটা দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ। জি, দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রশ্নে তিনি জুলাই বিক্ষোভ দমনকে তিনি সমর্থন করেছেন। খুব স্বাভাবিক, তিনি রাষ্ট্রনায়ক, একটা অন্যায়, একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দমন করবেন, এটাই স্বাভাবিক। এবং একই সাথে
এটার দায় স্বীকার করবার ব্যাপারেও প্রশ্ন করা হয়েছিল যে আপনি এটার দায় স্বীকার করেন কিনা, যে এখানে যে হত্যাকাণ্ড হয়েছে, এখানে নানা রকম ঘটনা ঘটেছে, দায় স্বীকার করবেন কিনা। তিনি দৃঢ়ভাবে দায় স্বীকারের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের মানুষ তার এই অবস্থানকে কেন গ্রহণ করবে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, অবশ্যই আপনি দেখুন, একটা সরকারের দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের। এখানে জানমালের নিরাপত্তার সাথে সরকারকে অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে, কিন্তু সেই দিনে যে গভীর ষড়যন্ত্র আপনি দেখেছেন, সেখানে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনি তার বক্তৃতা, তিনি তার যে একটা গণমাধ্যমের সাথে, আপনি একজন সাংবাদিক, আপনি জানেন, সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে 7.62 যে মরণ হাতি অস্ত্রটি কারা ব্যবহার করেছে, তিনি বলেছেন সেখানে স্পষ্ট করে, এবং কারা পুলিশ হত্যার সাথে জড়িত সেটা তিনি স্পষ্ট ভাবে বলেছেন। তো তার বলার কারণে তাকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। মেটিকুলাস ডিজাইনের কথা কারা বলেছে? আমরা বলেছি? তারাই বলেছে, তারাই স্বীকার করেছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা বলেছে, বারবারই বলেছে, আমরা ছাত্র হত্যা, শিশু হত্যা, জনতা হত্যা এবং পুলিশ হত্যা, অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, সকল হত্যাকাণ্ডের আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই, এর বিচার চাই। আপনি দেখেছেন জাতিসংঘের যে রিপোর্ট, সেখানেও যে মিথ্যাচার করা হয়েছে, সেখানে যেভাবে আপনি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন, তিনি জাতিসংঘের মহাসচিবের কাছে পুনঃ তদন্তের জন্য বিষয়টি সেখানে আবেদন করেছেন, তিনি সেখানে তার সহযোগিতা চেয়েছেন, দেখেছেন সেটা নিয়ে যেভাবে মিথ্যাচার করা হয়েছে, জাতিকে বিভ্রান্ত করা হয়েছে, এর চেয়ে দুঃখ বেদনা আর কিছুই থাকতে পারে না। আজকে আমরা বারবারই বলছি, আওয়ামী লীগ কখনো হত্যা রাজনীতির বিশ্বাস করে না, ষড়যন্ত্রের রাজনীতির বিশ্বাস করে না। আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, চক্রান্তের শিকার হয়েছে, এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার 19 বার অ্যাটেম্প নেওয়া হয়েছে, এবং তাদের গভীর পরিকল্পনা ছিল যে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করার যে গভীর ষড়যন্ত্র ছিল, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা বেঁচে যান। জননেত্রী শেখ হাসিনা তিনি একজন মানবতার নেত্রী, একজন মমতাময়ী মা। কোনোদিনই তার পিতা, মাতা, ভাই, বোন, পরিবারের সবাইকে হারিয়েছেন। তিনি সর্বহারা, তিনি স্বজন হারা বেদনায় ব্যথিত। তিনি বুঝেন একজন পরিবারের সন্তান চলে গেলে কি কষ্ট, কি বেদনা, এটা তার চেয়ে কেউ তিনি হারে হারে উপলব্ধি করছেন। এটা খুবই, আজকে যেভাবে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত করে বারবার আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে, সেটা বারবার স্পষ্ট হয়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল বিভিন্ন আপনারা আপনাদের কন্টেন্টের মধ্য দিয়ে, এবং অনেক সাংবাদিক, বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক আজকে অনেকে কারাগার, যারা সত্য কথা বলেছে, সত্য কথা বলার কারণে আজকে কারাগার। আমরা চাই যে সকল হত্যাকাণ্ডের বিচার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিকভাবে হোক, সেটা যদি আমি হই আমার বিচার হোক, আমরা চাই এটা। আমরা সেই সাহসিকতা আমাদের আছে, সেই দৃঢ়তা আমাদের কাছে আছে, আমাদের আছে। সুতরাং আপনি জননেত্রী শেখ হাসিনা কিন্তু তিনি নিরপেক্ষ একটা তদন্ত কমিটি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন, এবং সেটা কিন্তু তিনি করেছেন। পরবর্তীতে তারা এসে সেটা বাতিল করে দিয়েছে। আজকে এর চেয়ে দুঃখ আর বেদনার বিষয় কি থাকতে পারে আপনি দেখেন? সেই আমি একটু ইন্টারাপ্ট করি দাদা, একটু ইন্টারাপ্ট করি একটা কথা কমিটি। আচ্ছা বলুন জি। আমি একটা কথা শেষ করে দিচ্ছি, আপনি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আপনি দেখুন যে 15ই আগস্ট 1975 জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই দিন কিন্তু ইন্ডিয়ান অর্ডিন্যান্স জারি করে
সেই যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে তাদেরকে কিন্তু রেহাই দেওয়া হয়েছিল। একইভাবে আজকে যারা ওই ছাত্র হত্যা, শিশু হত্যা, পুলিশ হত্যা, অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদেরকে হত্যা করা করেছে যারা, সেই তাদেরকেও একইভাবে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে আইনের মাধ্যমে তাদেরকে রেহাই দেওয়া হয়েছে। এটা এই যে পরিষ্কার বিষয়, পরিষ্কার, একদম দিবালোকের মতো পরিষ্কার। আজকে কারা তাদেরকেই দায়ভার নিতে হবে, এই সকল হত্যাকাণ্ডের দায়ভার নিতে হবে। এই ইতিহাস যদি ইতিহাস অবশ্যই সত্য, পৃথিবী যদি সত্য হয়, এর বিচার বাংলার জনগণ একদিন করবে, অবশ্যই বাবার মাটিতে এর বিচার হবে একদিন। জি, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি কমিটির কথা বললেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই সেই সময়ের হত্যাকাণ্ডের জন্য কমিটি করে দিয়েছিলেন। কমিটিটা বর্তমানে ইউনূস সরকার এসে বাতিল করেছে। শুধু তাই নয়, কমিটির যিনি প্রধান ছিলেন বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান কমিটি, তার চাকরি পর্যন্ত খেয়েছে এই সরকার, বিচারালয় থেকে অপসারণ পর্যন্ত করেছে। প্রতিহিংসা কাকে বলে, জি, কত প্রকার সেটি দেখিয়ে দিয়েছে। প্রতিহিংসা সব ধ্বংস করে দিচ্ছে, প্রতিহিংসা সহিংসতা আজকে ধ্বংস করে দিচ্ছে জাতিকে। আজকে দেশ আজকে কোথায় গেছে? আজকে দেখেন যে আমি আবারও বলছি যে শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে তারা অন্ধকারে নিয়ে যাচ্ছে। আজকে আমি বলবো যে বাংলাদেশে এই কোন সকাল, আজকে রাতের চেয়ে অন্ধকার, রাতের চেয়ে অন্ধকার। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা এই আধার কার্ড পেয়ে আলো আসবেই। তবে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ। আমরা হত্যার বদলে হত্যা চাই না, আমরা মব জাস্টিসের পরিবর্তে মব জাস্টিস চাই না, আমরা প্রতিহিংসার পরিবর্তে প্রতিহিংসা চাই না, আমরা সহিংসতার পরিবর্তে সহিংসতা চাই না, আমরা শান্তি মানবতা প্রতিষ্ঠা করতে চাই এবং সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে চাই। এটাই হবে, এটাই হওয়া উচিত। দেশ ও জাতির এটাই চাওয়া। শান্তি এবং মানবতার কোনো বিকল্প নেই। আজকে শান্তি এবং মানবতা, আজকে সভ্যতা আজকে নীরবে নিভৃতে কাঁপছে। ধন্যবাদ। এই মুহূর্তে ঐক্যের কথা বলা হচ্ছে, ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ ইত্যাদি বিভিন্ন ঐক্য শুধু মুখে মুখে আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে একটা বিভেদের বাংলাদেশ বিদ্যমান। আপনারা কি এই বিভেদ দূর করে আপনারা যদি ভবিষ্যতে কাজ করতে সুযোগ পান, রাজনীতি করতে সুযোগ পান, ক্ষমতায় আসেন, আপনারা কি সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চান? এখানে সনদ একটাই, সেটা হলো এই আমাদের মহান মুক্তিযুদ্ধের যে সনদ, স্বাধীনতার সনদ, সেটি এক। অবশ্যই সেটাই হচ্ছে একটা, সেটা হচ্ছে সনদ, সেটাই হচ্ছে আমাদের ইতিহাস, সেটাই হচ্ছে আমাদের ঐতিহ্য, সেটাই হচ্ছে আমাদের অহংকার, সেটাই হচ্ছে আমাদের গর্ব। আজকে সেই ইতিহাস ঐতিহ্যকে পূর্ণ করার জন্য আজকে তারা এই নতুন করে ষড়যন্ত্র করছে যে জুলাই সনদের। এটা জাতি এটা মানে না, জাতি এটা কখনই গ্রহণ করে। আজকে আমাদের, আপনি যে কথাটা বলছেন একটু রিপিট করবেন একটু। আমি এটাই বলতে চাইছি যে এই মুহূর্তে বাংলাদেশের চেহারা যদি দেখি, একটা বিভেদের বাংলাদেশ তৈরি করা হয়েছে। প্রায় অর্ধেক মানুষকে বাদ রেখে সবকিছু যা কিছু পরিচালিত হচ্ছে। এমনকি আমরা সনদের কথা বললাম খানিক আগে, সেই সনদেও সকল মানুষের অংশগ্রহণ, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, এমনকি যে ছাত্র সমন্বয়করা জুলাই আন্দোলন করেছে কোটার দাবিতে, চাকরির কোটার দাবিতে, সেই ছাত্র সমন্বয়করাও সেই সনদে স্বাক্ষরকারী নয়। অর্থাৎ আজকে একটা বিভেদের বাংলাদেশ। আপনারা যদি সুযোগ পান, আপনারা কি এই বিভেদ দূর করে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন ভবিষ্যতে? আমি তো বলেছি যে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সাথে, জাতির সাথে সবাইকে ঐক্যবদ্ধ করে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িক শক্তির হাত থেকে এই জাতিকে আমরা মুক্ত করব। এবং আমরা বিভেদের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা ঐক্যে বিশ্বাস করি। সেটা আপনি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা যে বারবার
তিনি যে বিভিন্ন আমাদের যে ভার্চুয়াল সভাগুলো হচ্ছে দেশে বিদেশে, বাংলাদেশের প্রায় 72টি সাংগঠনিক জেলায় ভার্চুয়াল সভা হয়েছে। এবং আপনি দেখেছেন যে আমাদের যে নির্বাচন এলাকা ভিত্তিক যে ভার্চুয়াল সভাগুলো হচ্ছে, সেখানে ঐক্যের কথা বলা হচ্ছে। ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এই অশুভ শক্তির হাত থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এটাই হবে আমাদের শপথ। আমরা যে সাক্ষাৎকার গুলোর কথা বলছি, 3টা সাক্ষাৎকারে প্রায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অভিন্ন। এখানে একটা প্রশ্ন এসছে যে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গটি এসছে, তিনি বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে যে বাংলাদেশ অবৈধ সরকারের অধীনস্থ বাংলাদেশ, এই অবস্থাটা চলছে গত 15 মাস এবং এটি আরো কতদিন চলবে আমরা জানি না। তো এই অবস্থায় তিনি ফিরবেন না এমন একটা, জি, শেখ হাসিনাকে কি সহসা বাংলাদেশে পাবে? বাংলাদেশের মানুষ আজকে জননেত্রী শেখ হাসিনার অভাব অনুভব করছে। আপনি দেখেন আজকে সারা বাংলাদেশের মাঠে ঘাটে পথে অন্তরে হাটে বাজারে একটাই স্লোগান যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আপনি দেখছেন সেই স্লোগান দিচ্ছে জনগণ। জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে তিনি বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। এবং আমি বলবো যে 10ই জানুয়ারির সাথে তুলনা হতে পারে না। বঙ্গবন্ধু বিশ্বের তিনি অবিসংবাদিত নেতা ছিলেন এবং 10ই জানুয়ারি একটা ঐতিহাসিক দিন ছিল। আমি সেটার সাথে তুলনা করছি না, কিন্তু সেই ধরনের একটা ঐতিহাসিক দিন হবে তিনি যেই দিন ফিরে আসবেন। এবং এই বাংলাদেশকে নিরাপদ করেই এই অবৈধ অগণতান্ত্রিক শক্তিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেই জননেত্রী শেখ হাসিনাকে আমরা বীরের বেশে দেশের মাটিতে ফিরে আনবো। এটাই লক্ষ লক্ষ নেতা কর্মীর এই ব্যাপারে ঐক্যবদ্ধ এবং তারা কমিটেড, অঙ্গীকারবদ্ধ। আপনাদের কি সুনির্দিষ্ট কোনো সময়সীমা আছে, লক্ষ্য আছে যে আমরা এই সময়ের মধ্যে আমরা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো? শোনেন, এটা দিনক্ষণ দিয়ে কিছু হয় না, যে কোনো সময় যে কোনো কিছু হবে। অবশ্যই জনগণ আজকে আপনি দেখেন গোটা বাংলাদেশের জনগণ, আপনি তারা বাংলাদেশে আপনি খোঁজ খবর ঠিকই রাখেন। জনগণ কিন্তু আজকে মেজরিটি পিপল একদিকে এবং শেখ হাসিনার নেতৃত্ব আপনি খোঁজ দিয়ে দেখেন। এবং তিনি অচিরেই দেশের মাটিতে ফিরবেন, অচিরেই ফিরবেন। এটা দৃঢ়তার সাথে আমরা বলতে চাই। এটা আমার কথা না, এটা কোটি কোটি জনতার কথা। জি, আপনি দলের সাংগঠনিক সম্পাদক, আপনাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে পেয়েছি। আজকে আপনাকে জিজ্ঞাসা যে এই মুহূর্তে অবৈধ সরকার বলি বা যেটি বলি, এই সরকারটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। আপনারা দাঁড়াতে পারছেন কি, বা দাঁড়ানোর পরিকল্পনা কি? যে রাজনীতিতে একটা দৃঢ়ভাবে যে দাঁড়ানো, এটা কিভাবে আপনারা ভেদ করবেন? দেখুন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করার পরে দেখেন আওয়ামী লীগ কিন্তু জেগে উঠেছে। আওয়ামী লীগ কিন্তু এই ধরনের দুর্যোগ এর আগে অনেকবার ফেস করেছে। আপনি দেখেন আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, বঙ্গবন্ধু সেই 26শে মাসের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা করেন। তখন এরপরে পাকিস্তানের শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। সেই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ চলে। এবং সেই আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের মহান স্বাধীনতা। এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু আমরা বিজয়ী হয়েছি। এটার নামে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে আবেগ, অনুভূতি, ভালোবাসার নাম। আওয়ামী লীগ হচ্ছে বটবৃক্ষ, বটের পাতা ধরে যায়, নতুন পাতার জন্ম। নিষিদ্ধ করে আওয়ামী লীগকে স্তব্ধ করা যায় না। এবং এটা আপনি দেখেছেন যে আজকে আওয়ামী লীগ জেগে উঠেছে। আজকে গোটা দেশে, আমি আবারও বলছি, দেখেন সারা বাংলাদেশে যেভাবে জেগে উঠেছে। আপনি গত 21শে অক্টোবর সেখানে দেখেছেন যে এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে অগণিত মিছিল হয়েছে এবং সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এবং 24শে সেপ্টেম্বর হাজার হাজার জনতা ঢাকা শহরে তারা
মিছিলের জন্য জমায়েত হয়েছিল এবং সেখানে একটি মব সৃষ্টি করা হয়েছে, যেভাবে সেখানে যে নির্যাতন করা হয়েছে, সেখানে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারপরও দাবিয়ে রাখতে পারেন। 21 তারিখে কিন্তু আবার হয়েছে, প্রমাণিত হয়েছে এবং এখনো প্রতিদিন হচ্ছে। এই দলকে দাবিয়ে রাখা যাবে। এটা এই আমাদের জন্ম হচ্ছে বাংলার মাটি এবং মানুষের মাঝ থেকে। এটা একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার বয়স 73 বছর বয়স। সুতরাং এটা আওয়ামী লীগ তার আপন গতিতে চলে, নদীর স্রোতের মতো চলমান, আপন গতিতে চলে এবং আমাদেরকে নিষিদ্ধ করে কখনই দাবিয়ে রাখা যাবে না। জি, আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের গতি, অংশগ্রহণ বা রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল এগুলো বাড়ছে খুব স্বাভাবিকভাবে। কিন্তু লোকে বলে যে গত 16 বছর যখন আপনারা ক্ষমতায় ছিলেন, সেই সময় দল সাংগঠনিকভাবে কিছুটা হারিয়ে গেছে, কিংবা নেতৃত্বের এই দুর্বলতা। অনেকে বলে যে আওয়ামী লীগ আরো আগে ফিরে আসতো যদি আওয়ামী লীগের নেতৃত্ব সঠিক থাকতো। তৃণমূল খুব শক্তিশালী ভূমিকা রাখছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কি ভূমিকা রাখতে পারছে? ধন্যবাদ। এখানে দেখুন, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আওয়ামী লীগ কখনো কিন্তু আন্দোলন সংগ্রামে পরাজিত হয়। আওয়ামী লীগ পরাজিত হয়েছে বারবার ষড়যন্ত্রের কাছে, চক্রান্তের কাছে। কখন হয়েছে? যখনই আওয়ামী লীগের মধ্যে অনৈক্য, বিভেদ সৃষ্টি হয়েছে, যখনই নেতার সাথে কর্মীর দূরত্ব, তখনই ওই ষড়যন্ত্রকারীরা এই দুর্বলতার সুযোগে তারা কিন্তু এই বারবারই সফল হয়ে গেছে। এখানে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং আজকে যারা নিবেদিত এবং পরীক্ষিত এবং আদর্শিক নেতা কর্মী, তারাই কিন্তু রাজপথে আছে। এবং আওয়ামী লীগের তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের প্রাণ শক্তি। তৃণমূল কিন্তু কখনো অভিমানী হয়, তৃণমূল কখনো বেঈমান হয়। বারবারই প্রমাণ করেছে যে সেই 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দিন তৃণমূলই জেগে উঠেছিল। কেন্দ্রের অনেক নেতা বঙ্গবন্ধু রক্তের সাথে বেঈমানি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু সেই দিন তৃণমূল কিন্তু বঙ্গবন্ধু রক্তের সাথে বেঈমানি করেনি। তারাই রাজপথে স্লোগান দিয়েছিল, মাগো তোমায় কথা দিলাম, মুজিব হত্যার বদলা নেব, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব করে করে, মাগো তোমায় কথা দিলাম, আসেল হত্যার বদলা নেব। সেই দিন তৃণমূল বঙ্গবন্ধু হত্যা বিচারের দাবিতে রাজপথ প্রকম্পিত করেছিল। আজও তৃণমূল জেগে উঠেছে, আজও তৃণমূলই স্লোগান দিচ্ছে সারা বাংলাদেশে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এটার নামে এটাই হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ আমাদের, আমি আবার বলছি, সেই আমাদের বহু ব্যর্থতা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা দলকে ঢেলে সাজাতে চাই এবং নবীন এবং প্রবীণের সমন্বয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে প্রবীণের এক্সপেরিয়েন্স এবং নবীনের এনার্জি দুইয়ের সমন্বয়ে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এবং গুণগত পরিবর্তন আসবে আগামী দিনে। সুতরাং এই দলকে কোনোদিনই দাবিয়ে রাখা যাবে না। সুতরাং মাটি মানুষের মাঝ থেকে যে দলের জন্ম হয়েছে, সেই দল তার আপন গতিতে এগিয়ে যাবে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। দল, আমাদের দলের কণ্ঠ সদা সর্বদা সোচ্চার। ধন্যবাদ। চমৎকার আশাবাদের কথা আপনি বললেন, যে আমরা আত্ম উপলব্ধির কথা বললেন, যে অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সংশোধন হবেন এবং নেতৃত্বের তরুণ এবং বৃদ্ধ সবার মধ্যে একটা সমন্বয় হবে। আমরা আলাপের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনি আওয়ামী লীগ নিয়ে এবং বাংলাদেশ নিয়ে আমাদের কোনো আশার কথা, আমরা বাংলাদেশে এই মুহূর্তে একটা হতাশার অন্ধকারাচ্ছন্ন, এর জন্য কোনো দল করা লাগে না, নির্দল এবং একজন বিবেকবান মানুষ বলবে যে আগে কি ছিল আর এখন কি ছিল। আমরা শুরুর দিকে বললাম যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা বেশিরভাগ মানুষ বলছি যে আগেই ভালো ছিলাম। সেই জায়গা থেকে আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য কি আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের আলাপ আপনি শেষ করতে চান? ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং এই দলের প্রতি মানুষের অনেক আশা। আপনি দেখেন, এখানে আপনি ইতিহাস থেকে আপনি ইতিহাসের পাতা ঘাটলে দেখতে পাবেন। সেখানে আমি বলতে চাই যে
এই বাংলাদেশে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তাই আজকে সারা বাংলাদেশে স্লোগান উঠেছে, আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে। আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ এই বাংলাদেশে রাজনীতি করে, এবং শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যার হাতেই, জননেত্রী শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশ নিরাপদ। আমি আবারও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি জননেত্রী শেখ হাসিনার গতকালকে যে আন্তর্জাতিক যে মিডিয়া, প্রেস্টিজিয়াস গণমাধ্যম গুলোতে যে সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন, যে দৃঢ়তার সাথে বক্তব্য, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমাদের চলার পথকে আরো ত্বরান্বিত করেছে। সেই জন্য নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ, দলের সকল নেতা কর্মী কৃতজ্ঞ। এবং আজকে আমি আবারও বলছি, এই দলের জন্য তিনি অপরিহার্য এবং দেশের জন্য তিনি অপরিহার্য। ধন্যবাদ। জি, অশেষ ধন্যবাদ সুজিত রায় নন্দী দাদা আপনাকে। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হবার আশা রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি আজকে এই নেত্রীর এই ঐতিহাসিক এই সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের উপর সেই সাক্ষাৎকার প্রসঙ্গে আমার সাথে যে আপনি কথা বলেছেন এবং আমার যে রিয়াকশনটা, প্রতিক্রিয়া আপনি গ্রহণ করেছেন, সেই জন্য আপনাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বঙ্গবন্ধু।